প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের আগের ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করেছো। এই পাঠে জোয়ার ভাটার আমি এর আগের ক্লাসে কিছু দূর পর্যন্ত পড়িয়েছিলাম, সম্পূর্ণটা হয়নি। এই দ্বিতীয় পর্বে আজকে আমি সম্পূর্ণ করব। জোয়ার ভাটাতে আমরা কি দেখেছি, জোয়ার ভাটা কাকে বলে, জোয়ার ভাটা কেন হয়, কত রকমের জোয়ার ভাটা আছে, ভরা কোটাল, মরা কোটাল ইত্যাদি, এরকম নানা ধরনের টাইপ, এবং প্রত্যেক দিন একই সময়ে কেন জোয়ার হয় না, কেন জোয়ারের মধ্যে সময় ব্যবধান হয়, আগের ক্লাসে এগুলো বোঝাবার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝেছো। আজকেও আরেকটু জোয়ার ভাটা সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদের দেব। একটা হচ্ছে, আমাদের পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে, কি তেমনভাবে ঘোরে একটা উপবৃত্তাকার পথে। উপবৃত্তাকার পথে ঘোরে। এই উপবৃত্তাকারের একটা প্রান্ত হচ্ছে কাছে, সূর্যের দিকে কাছে, এটাকে বলা হয় অনুসূর অবস্থান। আরেকটি প্রান্ত হচ্ছে সূর্য থেকে দূরে, তাকে বলা হয় অপসূর অবস্থান। অপসূর অবস্থান যেটা দূরে, আর যেটা কাছে তাকে বলা হয় অনুসূর অবস্থান। ঠিক এইরকম চাঁদ ও পৃথিবীকে যে ঘুরছে সেটাও হচ্ছে একটি উপবৃত্তাকার পথ। আমি এখানটায় দেখছি যে চাঁদ কিভাবে ঘুরছে, সেই উপবৃত্তাকার পথে ঘুরছে। কখনো পৃথিবীর কাছে আসছে, সেই তাকে বলছে, পাখি যখন আসছে তাকে বলছে পেরিজি আর প্যারোজি অবস্থান। আবার কখনো কখনো সে দূরে চলে যাচ্ছে, তখন তাকে বলছে অ্যাপোজি অবস্থান। এই প্যারোজি এবং অ্যাপোজি, এই দুটো অবস্থান যখন আমাদের সামনে অবস্থান যখন ঘটে, তখন চাঁদের পরিক্রমণ, চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করছে 27.1 দিনে। ফলে এই অ্যাপোজি আর পেরিজি অবস্থান, এই অ্যাপোজি এবং পেরিজি অবস্থান এই 27 দিনের মধ্যেই হয়। মোটামুটি 14 দিনের একটা ডিফারেন্স থাকে। তাহলে কখনো চাঁদ পৃথিবীর কাছে আসছে, পেরিজি অবস্থানে কাছে আসছে, অ্যাপোজি অবস্থানে সে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, চাঁদ আমরা জানি মহাকর্ষ সূত্র অনুসারে দুটি বস্তুর দূরত্ব কিন্তু মহাকর্ষের শক্তি কিছুটা নির্ধারণ করে। ফলে যখন কাছে আসছে তখন চাঁদ পৃথিবীর ওপরে বেশি বল প্রযুক্ত করছে। তাহলে পেরিজি অবস্থানে চাঁদ পৃথিবীর কাছে অবস্থান করার দরুন এখানে জোয়ার, এই অবস্থানে যে জোয়ার হয় সেই জোয়ার হচ্ছে অনেক শক্তিশালী হচ্ছে। প্যারোজি অবস্থানে যখন চাঁদ অবস্থান করছে তখন এই জোয়ার অনেক কম হচ্ছে। এই জোয়ার শক্তিশালী হচ্ছে, এই জোয়ার কম শক্তিশালী হচ্ছে। তাহলে এই দুটো সময় কিন্তু একই, যেহেতু সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় অবস্থান করছে, সেই হেতু এগুলো হচ্ছে কি ভরা কোটাল, সিজিকি অবস্থান। এটা সিজিকি অবস্থান। সিজিকি অবস্থানে তাহলে যখন
কাছে আসছে ভরা কোটাল হয়, আমরা জানি সিজিকে অবস্থানে ভরা কোটাল হয় এবং ভরা কোটাল হয়, তখন এইখানে যে ভরা কোটাল হবে সেই ভরা কোটালের বল বা শক্তিশালী আরও বেশি শক্তিশালী হবে। কত? 20% প্রায় শক্তিশালী হবে। তাহলে এই দূরত্বটা কত? এইখানে অ্যাপোজিতে হচ্ছে, পেরিজিতে হচ্ছে 4.07 লক্ষ, আর অ্যাপোজিতে হচ্ছে পেরিজিতে হচ্ছে এটাতে হচ্ছে কাছে 3.56 লক্ষ, আর অ্যাপোজিতে হচ্ছে 4.07 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করবে। তাহলে পেরিজি অবস্থানে আমরা কি দেখতে পাচ্ছি যে দূরত্ব পেরিজিতে কম থাকবে, অ্যাপোজিতে বেশি থাকবে। চাঁদ তখন একটু ছোট দেখাবে, অ্যাপোজিতে চাঁদ একটু ছোট দেখাবে। এই সময় এই পূর্ণিমাতে এই চাঁদকে দেখাবে হচ্ছে ছোট, তাকে বলা হয় মাইক্রোমুন। মাইক্রো কথাটার অর্থ হচ্ছে কি? ছোট। ম্যাক্রো হচ্ছে বড়, মাইক্রো হচ্ছে ছোট। আর চাঁদ এই সময় পেরিজিতে যখন চাঁদ দেখাবে তাকে একটু বড় দেখাবে, তাকে বলা হয় সুপার মুন। কিছুদিন আগে আমরা সুপার মুন দেখেছি, তখন চাঁদ একটু বড় দেখাবে। তাহলে পেরিজিতে চাঁদ বড় দেখাবে, অ্যাপোজিতে চাঁদ ছোট দেখাবে। জোয়ারের প্রাবল্য কি হবে? কোন বেশি হবে? কোথায় বেশি হবে? পেরিজিতে বেশি হবে। পেরিজিতে বেশি হবে কারণ এটা কাছে বলে পেরিজিতে জোয়ারের প্রাবল্য হবে 20% বেশি, আর অ্যাপোজিতে হবে 20% ন্যাচারালি কম। আর অ্যাপোজি এবং পেরিজির মধ্যে মোটামুটি 2 সপ্তাহের ব্যবধান থাকে। তাহলে আমরা কি দেখলাম? যে ভরা কোটালের সময়ও, স্প্রিং টাইড বা ভরা কোটালের সময়ও অ্যাপোজি এবং পেরিজি অবস্থানের জন্য জোয়ারের উচ্চতা এবং শক্তির তারতম্য হয়। এরপরে আরেকটা অবস্থান ঘটে, তাকে বলা হয় প্রক্সিজিয়ান স্প্রিং টাইড। প্রক্সিজিয়ান স্প্রিং টাইডটা কি? পেরিজি অবস্থাতে যখন আমাদের ভরা কোটাল এবং ভরা কোটাল হয়, স্প্রিং টাইড হয়, তখন দেখা যাচ্ছে কি, এটাও বছরে 3-4 বার হয়, তখন দেখা যাচ্ছে জোয়ারের জল আরও বেশি ফুলে ফেঁপে ওঠে। তাহলে পেরিজির সঙ্গে যখন ভরা কোটাল অমাবস্যা পূর্ণিমা তিথিতে সংযুক্ত হয় তখন জোয়ার প্রবলতম হয়। একে বলা হচ্ছে প্রক্সিজিয়ান স্প্রিং টাইড বা প্রক্সিজিয়ান ভরা কোটাল। এই প্রক্সিজিয়ান কথাটার বাংলা মানে খুব উপযুক্ত বাংলা বেরোয়নি বলে এটা প্রক্সিজিয়ান কথাটাই বলা হয়। পেরিজি এবং অ্যাপিজির দুটো বাংলা টার্ম আছে, অনভু আর অপভু। হচ্ছে দূরে, যেমন অপসুরের মতো হচ্ছে অপসুর অবস্থানের মধ্যে একে বলা হচ্ছে অ্যাপিজিকে বলা হচ্ছে অপভু, আর পেরিজিকে বলা হচ্ছে অনভু। কথাটা হচ্ছে ছোট, কাছে। তাহলে আমরা যদি এবার দেখি জোয়ারের সমস্ত বিভিন্ন ধরনের জোয়ার ভাটা, তাহলে আমরা তার প্রাবল্য অনুসারে আমরা একে কিছুটা সাজাতে পারি। প্রথমেই হচ্ছে আমরা দেখব যে গৌণ জোয়ার এবং মুখ্য জোয়ার। সবচেয়ে হচ্ছে
জোয়ারের থেকে 46% কম হয়। 46% কম হয় হচ্ছে গৌণ জোয়ার। তাহলে গৌণ জোয়ারের থেকে বড় হচ্ছে কি, গ্রেটার দ্যান, ইট ইজ লেসার দ্যান মুখ্য জোয়ার। এটা তোমরা একটু লিখে নিতে পারো, মনে থাকবে। মনে থাকার জন্য এটা তোমরা একটু নোট ডাউন করে নাও। গৌণ জোয়ার, তারপরে হচ্ছে মুখ্য জোয়ার। মুখ্য জোয়ারের থেকে আবার বড় কি বড়? ভরা কোটাল। ভরা কোটাল মুখ্য জোয়ারের থেকে বড় বা বেশি শক্তিশালী, উঁচু হয়ে ওঠে, তার শক্তিশালী বেশি। এরপর হচ্ছে অনুভু জোয়ার। অনুভু জোয়ার বা পেরিজি জোয়ার, এটাও প্রায় 20% বেশি। অনুভু বা পেরিজি জোয়ার। অনুভু এবং পেরিজি জোয়ারের থেকেও আরো শক্তিশালী হচ্ছে কি, প্রক্সিজিয়ান ভরা কোটাল। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো, প্রথমে গৌণ জোয়ার, তারপরে মুখ্য জোয়ার, এখানে ভরা কোটাল 20% বেশি হবে, অনুভু কোটাল তার 20% বেশি হবে, তারপরে প্রক্সিজিয়ান জোয়ার হচ্ছে সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা একটা চার্ট করে মনে রাখতে পারি। এরপরে আর একটা টপিক আসছে বান ডাকা, টাইডাল বোর। টাইডাল বোর বা বান ডাকা, এই বস্তুটা কি? বান মানে যেন বন্যা এমনিতে, অর্থাৎ জলোচ্ছ্বাস ঘটে। এখানে দেখা যাচ্ছে বান ডাকা হচ্ছে নদীতে জলোচ্ছ্বাস। এটার সমুদ্র থেকে যখন সমুদ্রের জোয়ার হয়, এই জোয়ারের জল নদী খাত দিয়ে এত বেশি এটা উঁচু হয়ে ওঠে, তখন কি করে, নদী খাতটা নিচু, নদী খাত থেকে উজান, অর্থাৎ উজান মানে আপস্ট্রিম, উজানের দিকে কি উঁচু হয়ে যায়, অর্থাৎ উজান অঞ্চলে কি জলোচ্ছ্বাস ঘটে। একেই বলা হচ্ছে বান ডাকা। গঙ্গা নদীর একদম নিচের যেটা মোহনার অংশ, তাকে আমরা বলি হুগলি নদী। এই হুগলি নদীতে বান ডাকার ব্যাপারটা খুব বেশি দেখা যায়। প্রতি জোয়ারের সময় তো দেখাই যায়, আবার বিশেষ বিশেষ সময়ে আরও তার প্রবল আকার ধারণ করে। হুগলি নদীতে এর নাম হচ্ছে কি, বান ডাকা। হ্যাঁ, আর আমাজন নদীতে এর নাম হচ্ছে পরোরোকাস। এরকম বিভিন্ন নদীতে লোকাল নাম, লোকাল লোকেরা মানে স্থানীয় লোকেদের ভাষায় তারা বিভিন্ন রকমের নাম দিয়েছে। আর আমাদের ইংলিশে একে বলা হয় টাইডাল বোর। এই বান ডাকারই একটা বিশেষ রূপ হচ্ছে সারাসারির বান। এটাও একটা জিনিস একটা মনে রাখার মতো, যে এটা কখন হয়। সারাসারির বান হচ্ছে জুলাই আগস্ট মাসে আমাদের দেশে। এটা আমাদের দেশে এই নামটা খুব প্রচলিত। তো আমাদের জুলাই আগস্ট মাসে বর্ষাকাল, ভরা বর্ষা, তখন হুগলি একেবারে জলে টইটুম্বুর থাকে। সেইখানে যখন জোয়ার হয়, তখন এই জোয়ার প্রবল গর্জন করতে করতে উজানের দিকে আসে। রোরিং, অর্থাৎ সমুদ্র নদী খাতের মধ্যে যেন মনে হচ্ছে একটা জলরাশি গর্জন করতে করতে ছুটে আসছে নদী খাতের মধ্যে দিয়ে। একে বলা হচ্ছে সারাসারির বান। কেননা মনে হচ্ছে যেন দুটো ষাঁড় যেন যুদ্ধ করছে। আমার একবার দেখার হয়েছিল
সুযোগ ঘটেছিল হুগলি নদীতে। সেই দৃশ্য আমি এখন ক্লাস 4-এ পড়ি, তখন আমি দেখেছি। এখনও আমার দৃশ্যটা মনে আছে। সবাই সব আমাদের তীর থেকে সরিয়ে দিল। আমরা একটা লঞ্চে পার হব, লঞ্চ সার্ভিস বন্ধ করে দিল। লঞ্চ এবং নৌকো যতগুলো ছিল সব গঙ্গার মাঝখানে নিয়ে গেল, কারণ ওগুলো যদি পাড়ে থাকে তাহলে ঢেউয়ের প্রবল আঘাতে ওগুলো সব ভেঙে যাবে। এবং আমাদের সব দূরে সরিয়ে দিল। দূর থেকে দেখলাম বিশাল জলরাশি, ওটা দেখে মনে হবে সুনামির মতো, যেমন ছবিতে দেখেছি। বিরাট জলরাশি প্রবল গর্জন 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 তর্জন করতে করতে ছুটে আসছে। এই হচ্ছে আমার সেই অভিজ্ঞতা। আজ এই পর্যন্ত কিন্তু আমার খুব স্মৃতিতে খুব উজ্জ্বল হয়ে আছে। তাহলে এইটা কি, এই কিছুটা সময় আমরা যদি অসাবধান হই তাহলে আমাদের ক্ষতিও করতে পারে। কোথায় কোথায় আমরা দেখি এটা হচ্ছে কখন হবে, যে জুলাই আগস্ট মাসে ভরা কোটালের সময়, অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা তিথিতে। তার মধ্যে অমাবস্যায় বেশি আর পূর্ণিমাতে একটু কম। আমাদের হুগলি নদীতে হয়, অর্থাৎ গঙ্গার একদম নিম্ন প্রবাহ। টেমস নদীতে হয়। টেমস নদীতে চারধারে লন্ডন শহর অবস্থিত এবং একটি নদীবন্দর। হুগলির তীরে কলকাতা একটি নদীবন্দর। আমাজন নদীতে হয়, ইয়াংসিকিয়াংয়ে হয়, আর আরও চীনের অনেক নদীতে হয়। টাইডাল বোর বা বান ডাকা, সবচেয়ে বড় বান ডাকে হচ্ছে চীনের কোয়ান্টাং রিভারে। কোয়ান্টাং রিভারে সব নদীতে সবচেয়ে বড় বানের রেকর্ড করা হয়েছে। তাহলে বান ডাকা কিন্তু সব নদীতে খুব বেশি নয়, সব নদীতে কিন্তু হয় না, কেননা বান ডাকার জন্য কতগুলো শর্ত থাকতে হবে। একটা মনে রাখবে, বান ডাকা কিন্তু সমুদ্রের মধ্যে বান ডাকা বুঝতে পারবে না। যখন সমুদ্রের জোয়ারের জল, ভরা কোটালের জল যখন নদীর মধ্যে ঢোকে তখনই বান ডাকা অবস্থাটা হয়। তাহলে এটা কেমন হবে? নদী খাত হবে অগভীর এবং সংকীর্ণ, এবং মোহনা হবে সংকীর্ণ। হলে কি হবে, যে এতখানি জল সংকীর্ণ নদীপথে যখন যাবে তখন সেটি উচ্চতা এবং উঁচু হবে এবং গতিবেগ সম্পন্ন হবে। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে মোহনা ফানেল শেপ হতে হবে। এরকম ফানেলের মতো। তো ফানেল কিরকম দেখি আমরা? এরকম দেখি। এটার সঙ্গে এটার অনেক সিমিলারিটি আছে। অর্থাৎ এই অঞ্চলে প্রবল জলরাশি সে সংকীর্ণ নদীর মধ্যে দিয়ে ঢুকছে। যদি এরকম হবে, যদি মোহনার মধ্যে এরকমভাবে নদী এসে পড়বে, হ্যাঁ, বা যেমন মহানদী বা সুবর্ণরেখা, তারপরে আরও দক্ষিণে গোদাবরী, এগুলোতে কিন্তু এই ফানেল শেপ কিন্তু মোহনা নয়। সেই জন্য এইসব নদীতে খুব বেশি বান ডাকে না। তাহলে ফানেল শেপ হতে হবে। আর 3 হচ্ছে মোহনায় চড়া থাকবে। যেটা মোহনায় যদি চড়া থাকে, সাবমার্জড চড়া মানে জলের নিচে, জলের নিমজ্জিত চড়া থাকলে সেইগুলো কি করবে, নদীকে, মোহনাকে অগভীর করে তুলবে। ফলে যে জলরাশি আসবে সেই জলরাশি নদী খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। আর সারা বছর যে নদীতে জল থাকবে, জলপূর্ণ থাকবে, সেই নদীতেই আমাদের এই বান ডাকা অবস্থাটা হবে। কারণ আমরা দেখেছি মহানদী বা ব্রাহ্মণী বা সুবর্ণরেখা, এতে সারা বছর জল থাকে না। এগুলো সমস্ত হচ্ছে রেনফেড, বৃষ্টির জলে পুষ্ট নদী। ফলে বেশিরভাগ সময় বর্ষাকাল ছাড়া এখানে জল থাকেই না, খুব একদম জীর্ণ শীর্ণ নদী হয়ে যায়। মহানদী তার মধ্যে একটুখানি বড়, তার ফলে এই সব জায়গাতে বানটা বেশি ডাকে না। বান ওই জন্য ডাকতে হলে সারা বছর যে নদীতে জলপ্রবাহ থাকবে সেখানেই বান ডাকবে। এর প্রভাবটা কীরকম? এর প্রভাব হচ্ছে একটু ধ্বংসাত্মক। এখানে নৌকো বা স্টিমার যদি অসাবধান হয়, মাঝিরা মল্লারা বলেছি যে মাঝখানে ওরা নিয়ে যায়, তীরে যদি থাকে তাহলে সেগুলো ডুবে যাবে। তারপরে যারা মাঝি মল্লা আছে তারা প্রাণহানি ঘটবে, নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে যায়।
নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে যায়। এখানে বাঁধ কথাটা কিন্তু একটু এক্সপ্লেন করে দিই। বাঁধ হচ্ছে দু রকমের বাঁধ আছে। এক ধরনের বাঁধ আছে অ্যাক্রস দ্য রিভার, নদীকে এখানে কংক্রিটের স্ট্রাকচার করে এখানে জলাধার তৈরি করে একটা নদী বাঁধ তৈরি হয়, যেটা হচ্ছে আমরা বিবিসি পরিকল্পনার ইয়েতে দেখি। হ্যাঁ, তারপরে সেখান থেকে সেচের জল নিয়ে যাওয়া হয়, এখানে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করা হয়। এটা এক ধরনের পরিকল্পনা মাফিক বাঁধ। আর এক ধরনের বাঁধ আছে যেখানে বন্যা প্লাবিত অঞ্চল অথবা যেখানে বড় বড় দ্বীপ আছে, যেমন সাগর দ্বীপ, এই দ্বীপ বা বন্যা প্লাবিত অঞ্চলে নদীর দুই পাশে কি দেওয়া হয়, উঁচু করে মাটির বাড়ি, সাধারণত কংক্রিটের হয় না, এটা পূর্ণ কংক্রিটের হয়, মাটির আর্দেনও হয়, কখনো কখনো আর্দেনও হয়, তো মাটি দিয়েও তৈরি হয়, কিন্তু এখানে মাটির বাঁধ দুপাশে, তার উপরে কখনো বালির বস্তা দিয়ে, কখনো সুটকি দিয়ে ইত্যাদি দিয়ে এগুলো শক্ত করা হয়, করে এই বন্যা প্লাবিত অঞ্চলের নদীর দুপাশে বাঁধ থাকে। এখানে বাঁধ অর্থে এই বাঁধের কথা বলা হয়েছে, যখন এখান থেকে জল ডুবে তখন এই বাঁধের আঘাতে এখানে যদি ফাটল হয় তাহলে এটা জোয়ারের জল হচ্ছে নোনা জল, মানে নোনা জল এসে আশেপাশে চাষের জমিতে কি করবে, লবণাক্ত করে ফেলবে, এবং জমিকে লবণাক্ত করবে। যদি ধান টান ইত্যাদি থাকে সেই ফসলেরও ক্ষতি হবে। তাহলে বাঁধ ভেঙে নোনা জল ঢুকে গিয়েও ফসলের ক্ষতি করে। তাহলে এর প্রভাবটা একটু মোটামুটি ধ্বংসাত্মক। একটা শুধু প্লাস পয়েন্ট আছে, সেটা আমরা পরে বলব। এটা থেকে বিদ্যুৎ উৎপাদনের কিছুটা সুবিধা হয়, এটাই হচ্ছে এটার একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এবার জোয়ার ভাটার প্রভাব। জোয়ার ভাটার প্রভাব কি? হ্যাঁ, জোয়ার ভাটার প্রভাব হচ্ছে জোয়ার ভাটার প্রভাব প্রথম হচ্ছে নদীর গভীরতা বৃদ্ধি পায়। জোয়ার হচ্ছে প্রবল জলরাশি, সে নদীর খাতের মধ্যে যে সমস্ত ডেব্রিস ঢোকে, যে সমস্ত পলি থাকে, সেই পলিকেও বহন করে নিয়ে যায়। প্রায় এই সময় জলস্তর কখনো কোথাও 5 থেকে 7, কখনো কখনো 8 থেকে 10 মিটার পর্যন্ত এখানে জলোচ্ছ্বাস ঘটে, এবং এই স্রোতে করে নদীর গভীরতা বৃদ্ধি পায়। গভীরতা বৃদ্ধি পেলে কি হয়, যে সমস্ত নদী বন্দর আছে, যেমন আমাদের কলকাতা নদী বন্দর, লন্ডন নদী বন্দর, এরা সমুদ্র উপকূল থেকে দু ধরনের বন্দর থাকে। একটা সামুদ্রিক বন্দর, যেগুলো আমাদের ইস্ট কোস্টে দেখা যায়, এখানে পারাদ্বীপ, এখানে বিশাখাপট্টনম, হ্যাঁ, এরকম সামুদ্রিক বন্দর। আর আমাদের এইখানে হচ্ছে কলকাতা বন্দর, এটা হুগলি নদীর ধারে অবস্থিত। সামুদ্রিক বন্দরদের কোনো অসুবিধা হয় না, তারা সারাক্ষণই জল ভাটাতে কোনো প্রভাবিত হয় না। কিন্তু নদী বন্দরে দেখা যাচ্ছে এখানকার জলস্তর উঠে যাওয়ার জন্য যে বড় বড় জাহাজগুলো ঢুকতে পারতো না, জলের গভীরতা বেড়ে যাচ্ছে 5 থেকে 7 মিটার, ফলে বড় বড় জাহাজগুলো কি একদম নদীর বন্দরে পৌঁছে যায়। লন্ডনেও এটা হয়, আবার কলকাতা বন্দরেও এটা আমরা দেখতে পারি। আর এরপরে হচ্ছে বরফ মুক্ততা। জোয়ারের জল হচ্ছে নোনা জল কি হিমাঙ্ক বৃদ্ধি পায়, ফলে যে উত্তরে বিশেষত যেগুলো শীতল অঞ্চল, যেখানে বন্দরগুলো বরফ প্রায় শীতকালে বরফে আটকে যাওয়ার কথা জাহাজ, সেখানে নোনা জলের জোয়ারের প্রাবল্যে এগুলো জমে না, নোনা জলের প্রভাবে নদীর জল জমে না, ফলে এখানে সহজেই কি করতে পারে, এই বন্দরগুলোতে জাহাজ যেতে পারে। তাহলে বরফ মুক্ত করে, বন্দরগুলোকে বরফ মুক্ত করে। আর হচ্ছে কি এটা, আর একটা হচ্ছে মাছের আগমন। জোয়ারের জলের থেকে সমুদ্রের মাছ, যে আমাদের ইলিশের ঝাঁক ইত্যাদি, হ্যাঁ, আর ওদের দেশে টুনা, হ্যারিং, হ্যাডক ইত্যাদি,
এরা থাকে থাকে এইখানে ঢুকে পড়ে, আর এখানে জাল দিয়ে এরা তখন মাছ ধরার সুবিধা হয়। শুধু ইলিশ নয়, অনেক ধরনের মাছ তখন ধরা পড়ে, ফলে মৎস্যজীবীদের আয়ের একটা সুবন্দোবস্ত হয়। আর একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। হ্যাঁ, বিদ্যুৎ, এটা হচ্ছে জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন, এটা আমাদের অচিরাচরিত শক্তি, একটি উৎস। এবং পৃথিবীর যত শক্তি আছে, টোটাল যেটা ইলেকট্রিসিটি তৈরির সম্ভাবনা, যে টোটাল যে বৈদ্যুতিক শক্তি তৈরি হচ্ছে, তার থেকে 10% বৈদ্যুতিক শক্তি এই জোয়ার ভাটা সাপ্লাই করতে পারে, যদি আমরা জোয়ার ভাটাকে পুরোপুরি জোয়ারের জলকে জোয়ার ভাটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ বা ব্যবহার করতে পারি। আসলে জোয়ার ভাটার ফলে যে নদীর বা সমুদ্রের যেগুলো উচ্চবচতা আসে, ওঠানামা করে, সেই একটা শক্তিতে ইলেকট্রিসিটির কাজ, সেই শক্তিকে কাজে লাগিয়ে সেটা বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হয়। এবং আমাদের সমস্ত এখন এক্সপেরিমেন্টাল চলছে পরীক্ষামূলকভাবে। আমরা তিরুবনন্তপুরম, কি কেরালার রাজধানী, তিরুবনন্তপুরমে ভিজিন জ্যাম, ভিজিন জ্যাম, এরকম একটা পরীক্ষামূলক স্টেশন তৈরি হয়েছিল। এর পোটেনশিয়ালিটি, এটা খুব, এর সম্ভাবনা অনেক ছিল এবং এখনও হয়ে আছে, কিন্তু সেখান থেকে খুব বেশি এফেক্টিভলি বিদ্যুৎ উৎপাদন করা যায় না, পরীক্ষামূলক অবস্থাতেই রয়েছে ভিজিন জ্যামে। আর এছাড়া আমাদের ভারতবর্ষের মধ্যে কোথায় কোথায় হয়, খাম্বাট এবং কচ্ছ উপসাগরে। খাম্বাট এবং কচ্ছ উপসাগরে প্রায় 12.455 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতে পারে। মানে না, এটা খাম্বাট না, খাম্বাটে হবে হচ্ছে 7000 মেগাওয়াট, কচ্ছে হবে হচ্ছে 12000 মেগাওয়াট। ইন্ডিয়াতে টোটাল 12,455 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। তার মধ্যে সম্ভাবনাযুক্ত অঞ্চল হচ্ছে গুজরাটের খাম্বাট উপকূল, কচ্ছ উপকূল এবং চেন্নাইয়ের কাছে মান্নার উপসাগরে, চেন্নাইয়ের কাছে, এখানেও কিন্তু একটা বিদ্যুৎ শক্তি, জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। আমাদের সুন্দরবনেও এই পোটেনশিয়ালিটি, সম্ভাব্যতা প্রায় 100 মেগাওয়াট। কিন্তু সবগুলোই এখন পরীক্ষামূলকভাবে কিছু কিছু স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র চালানো হয়েছে, কিন্তু কোনোটাই এখনও বাণিজ্যিকভাবে উৎপাদন হয়নি। তার কারণ হচ্ছে অসম্ভব কস্টলি। এই জোয়ার ভাটার জন্য যে যে স্ট্রাকচার তৈরি করতে হবে, সেই স্ট্রাকচারগুলো ভীষণভাবে ব্যয় সাপেক্ষ। যেমন আমাদের 30 থেকে 60 ক্রো প্রতি মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে লাগবে। 30 থেকে 60 ক্রো, অবস্থা বুঝে বা টেকনিক নিয়ে 30 থেকে 60 কোটি টাকা প্রতি 1 mg মেগাওয়াট এত ইলেকট্রিসিটি তৈরি করার জন্য লাগবে। 30 থেকে 60 কোটি টাকা প্রতি মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে লাগবে। সেখানে আমাদের অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ অনেক কম টাকায় করা যায়। তবে এর ইম্পর্টেন্স কেন? এর ইম্পর্টেন্স হচ্ছে এটি অচিরাচরিত শক্তি। আমাদের অন্যান্য শক্তিগুলো সবসময় কি অফুরন্ত শক্তির ভাণ্ডার নয়, চিরাচরিত শক্তিগুলো যেন অচিরাচরিত শক্তির জন্য এর ওপরে জোর দেওয়া হচ্ছে। এবং কিন্তু এর কস্ট বা উৎপাদন ব্যয় এত বেশি যে সেখানে এটা বাণিজ্যিকভাবে এটা এখনও তৈরি করা সম্ভব হয়নি। আমাদের কোথায় কোথায় দেখা গেছে, আমাদের ফ্রান্সে দেখা গেছে, তারপরে
ফ্রান্সের পরে দেখা গেছে হচ্ছে স্পেনে হয়েছে। আর সবচেয়ে বড় এই ধরনের টাইড থেকে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিওয়াই প্রদেশে সেখানে একটা সমুদ্রের উপকূলের লেকে জলের মধ্যে এই ধরনের একটা স্টেশন, লেক মানে উপকূলীয় একটা লেগুন, সেখানে জলের মধ্যে বিভিন্ন ব্যারেজ তৈরি করে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সেটাই পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মোটামুটি জোয়ার ভাটা, এবং জোয়ার ভাটার সম্পর্কে তোমরা কেন হয়, কিভাবে হয়, কত রকমের জোয়ার ভাটা আছে এবং এই জোয়ার ভাটা আমাদের কি কাজে লাগে সেগুলো আমরা জানলাম। এবার এই প্রভাবের ক্ষেত্রে একটুখানি মনে হচ্ছে কি সবই অ্যাডভান্টেজ, এর নিশ্চয়ই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ থাকলেই কিছু অসুবিধা, থাকলেই কিছু অসুবিধা থাকবে। তাতে কি অসুবিধা? এক হচ্ছে নদীর জলের লবণতা বৃদ্ধি পায়। নদীর জলের লবণতা বৃদ্ধি পেলে আমরা নদীর জল না সেচের কাজে লাগাতে পারি, না খাওয়ার কাজে ব্যবহার করতে পারি। সেজন্য এবং বাঁধ ভাঙলে মাটি লবণাক্ত হয় এবং সেচের ক্ষতি হয়। আর বদ্বীপ গঠনে বাধা, এখানে যদি মোহনা হচ্ছে কি পলিযুক্ত হয়, কারণ জোয়ারের জলের সঙ্গে পলি নদীর অভ্যন্তরে প্রবেশ করে এবং মোহনা পলিমুক্ত হয়। এখানে যেগুলো নদী সঞ্চয় হচ্ছে, নদী এসে মোহনায় সব সঞ্চয় করে তো, হ্যাঁ, এবং আস্তে আস্তে এখানে বদ্বীপ গড়ে ওঠে। কিন্তু জোয়ার যখন প্রবল হবে তখন এই পলিগুলো আস্তে আস্তে নদীর অভ্যন্তরে কি রিডিস্ট্রিবিউটেড হবে, আবার বন্টিত হবে। ফলে এইখানে বদ্বীপ খুব ভালোভাবে কি গড়ে উঠতে পারবে না। আর নদীর নাব্যতা হ্রাস, তাহলে এই পলিটা যদি নদীর এখানে আবার জমা হয় তাহলে নদী আবার অগভীর হয়ে উঠবে। হ্যাঁ, নদী অগভীর হয়ে উঠবে, তার মানে নদীর মাঝে মাঝে এরকম চড়ার সৃষ্টি হবে। আমরা জানি কলকাতা থেকে হুগলি নদীর দক্ষিণে সাগর থেকে যে জাহাজগুলো যায় তার প্রধান বাধা হচ্ছে এই চড়া। এটার প্রায় দূরত্ব নদী পথে 200 কিলোমিটার এবং তার মধ্যে মধ্যে প্রায় অজস্র চড়া দেখতে পাওয়া যায় এবং ফলে বড় বড় জাহাজগুলো চড়ায় আটকে যায়। ফলে এখানে পাইলট জাহাজের সাহায্যে এদের পথ দেখিয়ে দেখিয়ে কলকাতা বন্দরে পৌঁছতে হবে। তাহলে এই নদীর নাব্যতা হয় এবং নাব্যতা হ্রাস হয়, নদী গর্ভে চড়ার সৃষ্টি হয়। আর কি? আর এছাড়া জীবন এবং সম্পত্তির হানি হয়, যেটা আমরা আগে বললাম। বিশেষত যখন প্রবল হয়, ভরা কোটাল হয় বা সারাসারির বান হয়, তখন জীবন এবং সম্পত্তির হানি হয়। কখনো কখনো লঞ্চ ডুবে যায়, নৌকো ডুবে যায়, মানুষ ডুবে যায়, গবাদি পশু ডুবে যায়, ঘর বাড়ি ইত্যাদি নষ্ট হয়। এই একটা এর নেগেটিভ ইম্প্যাক্ট বা এর একটা অসুবিধাজনক একটা প্রভাব আমাদের জোয়ার ভাটার দেখা যায় আমাদের পরিবেশের উপরে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। যদি কোথাও বোঝার অসুবিধা থাকে তাহলে প্রশ্ন পাঠাবে, আমি আবার এগুলো আলোচনা করব। কোথায় প্রশ্ন পাঠাতে হয় তোমরা জানো, তোমাদের যিনি টিচার ইনচার্জ আছেন তাকে প্রশ্ন পাঠাবে। আমি পরের ক্লাসে আবার এই প্রশ্নগুলোই আলোচনা করব। ভালো থাকবে সবাই। এরপরে আমি পরের ক্লাসে পরের সপ্তাহে আরম্ভ করব বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে। হ্যাঁ, এই যে এটা বন্ধ করে দাও। কি আছে?